সবাইকে আজকে লাইভ ক্লাসে শুভেচ্ছা। সবাই ক্লাসে জয়েন করেন। আমাদের ক্লাসের লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, সবাই সেখান থেকে ক্লাসে প্রবেশ করেন। যারা যারা ক্লাসে প্রবেশ করবেন সবাই হাজিরা দিয়েন। সবাইকে ধন্যবাদ। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস করানো হবে, পিআরবি পুলিশ রেজুলেশন অফ বেঙ্গল। আমাদের সুব্রত দাদা চলে আসছে, মেস ম্যানেজার, তুষখালী পুলিশ ক্যাম্প। ধ্রুবরাজ দাদা, আপনার এই মুহূর্তে আপনি কোথায় আছেন? আপনার কর্মস্থল কোথায়? পিআরবির গত ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধি পড়েছিলাম। 376 থেকে 380। 376 রিসিভ ডিসপাস রেজিস্টার। যে চিঠিটা আপনি রিসিভ করবেন সেইটা যে রেজিস্টারে লিখবেন সেটা রিসিভ রেজিস্টার। যে চিঠিটা সেন্ড করে পাঠিয়ে দিবেন, সেন্ড করার সময় বা পাঠিয়ে দেওয়ার সময় যে রেজিস্টারে লিখবেন সেটা হচ্ছে ডিসপাস রেজিস্টার। এই দুইটাই একসাথে পিআরবি 376। রিসিভ হচ্ছে বিপি ফর্ম 16 আর ডিসপাস হচ্ছে বিপি ফর্ম 19। পিআরবি 377 জেনারেল ডায়েরির আদ্যপান্ত সবকিছু আপনারা শিখবেন পার্ট বাই পার্ট। এটা দেখতে কেমন, কত পৃষ্ঠা থাকে, কে লিখবে, দেখতে কেমন, কত পৃষ্ঠা থাকে, কয় বছর পর পর ধ্বংস করা যায়, কখন খোলা হবে, কখন বন্ধ হবে, ভিতরে কি কি লেখা হবে, এতটুকুই। জেনারেল ডায়েরি কে তলব করতে পারেন? সবাই অ্যান্সার করার চেষ্টা করেন। ওসি, এসপি, ডিসি, ডিআইজি। জেনারেল ডায়েরি কে তলব করতে পারেন? 378 যত আসামি আছে, থানা এলাকায় যত আসামি আছে, একটা হচ্ছে ফেরারি আসামি আর একটা হচ্ছে হাজত থেকে পলাতক বা কারাগার থেকে পলাতক। এই দুই শ্রেণীর আসামির একটা রেজিস্টার থাকবে পিআরবি 378। পিআরবি 379 সম্পত্তি রেজিস্টার। সম্পত্তি রেজিস্টার অপরাধ সংশ্লিষ্ট যত বেয়ারির সম্পত্তি হোক, চোরাই সম্পত্তি হোক, সন্দিগ্ধ সম্পত্তি হোক, যত সম্পত্তি আছে
এই অপরাধ সংশ্লিষ্ট যত সম্পত্তি সেটা একটা সম্পত্তি রেজিস্টারে এন্ট্রি হবে, সেটা হচ্ছে থানার সম্পত্তি রেজিস্টার PRB 379। আমি প্রশ্ন করছি, জেনারেল ডায়েরি কে তলব করতে পারেন? কালকে কিন্তু আমি বলে দিয়েছিলাম। এই যে সবাই পুলিশ সুপার লিখতেছেন, একজনেরটাও হয় নাই। জেনারেল ডায়েরি ডিসি স্যার বা জেলা ম্যাজিস্ট্রেট স্যার তলব করতে পারেন। পারলেন না। PRB 380 খতিয়ান রেজিস্টার। একটা মামলা শুরু থেকে শেষ পর্যন্ত, একটা মামলা হওয়ার শুরু থেকে একদম নিষ্পত্তি পর্যন্ত সমস্ত কিছু যে রেজিস্টারে লেখা থাকে সেটা হচ্ছে খতিয়ান রেজিস্টার। মামলা শুরু থেকে একদম নিষ্পত্তি পর্যন্ত যত কিছু হয়, মামলা কবে হয়েছে, কোন আইনে হয়েছে, কত ধারায় হয়েছে, কত তারিখে হয়েছে, মামলার কয়জন আসামি গ্রেপ্তার হয়েছে, কয়জন জামিন হয়েছে, মামলার কবে কোর্টে পাঠানো হয়েছে, কি রায় দেওয়া হয়েছে, এই সমস্ত কিছু যে রেজিস্টারে লেখা থাকে সেটা হচ্ছে খতিয়ান রেজিস্টার। সকলের কাছে প্রশ্ন, খতিয়ান রেজিস্টারে কয়টি কলাম থাকে? খতিয়ান রেজিস্টারে কয়টি কলাম থাকে? এজন্য খতিয়ান রেজিস্টারকে বলা হয় থানার আয়না। অর্থাৎ খতিয়ান রেজিস্টার যখন আপনি ওপেন করবেন, থানার মামলার সকল তথ্য আপনি এই খতিয়ান রেজিস্টারে খুঁজে পাবেন। খতিয়ান রেজিস্টারে কয়টি কলাম থাকে? সবাই অ্যান্সার করার চেষ্টা করেন। শম্ভু দাদা একমাত্র পারছেন, জিডি তলব করতে পারেন জেলার ম্যাজিস্ট্রেট। PRB 382 আমরা জরিমানা পরোয়ানা রেজিস্টার, এটা সম্পর্কে আমরা একটু জানব। মামলায় যখন কোনো আসামিকে শাস্তি প্রদান করা হয়, তো সেখানে মামলা শাস্তিতে কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড, এই হচ্ছে শাস্তির ধরন থাকে। মনে করেন 5 বছর কারাদণ্ড অথবা 2 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। এখন যার অর্থদণ্ড হবে অর্থাৎ জরিমানা হবে, এই জরিমানা হইলে একটা যে পরোয়ানা দেওয়া হয়, অর্থাৎ আদালত যখন কাউকে জরিমানা আরোপ করে কোনো ওয়ারেন্ট থানায় প্রেরণ করেন, তখন থানা পুলিশের কাজ হচ্ছে এই জরিমানা পরোয়ানা মূলে এই লোকের কাছ থেকে জরিমানা আদায় করে কোর্টে পরোয়ানা সহ এবং টাকা সহ পৌঁছে দেওয়া। খতিয়ান রেজিস্টারের 23টি কলাম থাকে, সব মুখস্থ রাখবেন। আপনি এএসআই অমুক, থানা থেকে একটা জরিমানা পরোয়ানা আসছে, ওসি স্যার আপনাকে ইন্ডোজ করলো, এএসআই অমুক জরিমানা আদায়পূর্বক আইনগত ব্যবস্থা নেন। আপনার কাজ হবে জরিমানা আদায় করে এই পরোয়ানা এবং জরিমানা সহ আদালতে পাঠিয়ে দেওয়া। কিন্তু আপনি যদি জরিমানা আদায় করতে না পারেন,
তাহলে আদায় না করতে পারলে সর্বোচ্চ 6 মাসের মধ্যে আপনি লিখিত প্রতিবেদনের মাধ্যমে এই পরোয়ানাটা আদালতে ফেরত পাঠাইতে হবে। তাহলে জরিমানা পরোয়ানা রেজিস্টার, প্রত্যেক থানায় বিপি ফরম 72 মূলে একটা জরিমানা পরোয়ানা রেজিস্টার থাকবে। প্রত্যেক থানায় বিপি ফরম 72 মূলে একটা জরিমানা পরোয়ানা রেজিস্টার থাকবে, পিআরবি 382। তাহলে এই জরিমানা পরোয়ানা রেজিস্টার আপনি যদি জরিমানা আদায় না করতে পারেন সর্বোচ্চ 6 মাসের মধ্যে আদালতে এই পরোয়ানা ফেরত পাঠাইতে হবে। আদালত থেকে প্রেরিত জরিমানা পরোয়ানা অনুযায়ী জরিমানা আদায় করতে ব্যর্থ হলে কতদিনের মধ্যে পরোয়ানা আদালতে ফেরত পাঠাতে হবে? এই এমসিকিউ দিলে আপনি কতদিন দিবেন? 6 মাসের মধ্যে। 6 মাসের মধ্যে। পিআরবি 382 আমরা শেষ করলাম। এবারে পিআরবি 384। থানায় 86টি রেজিস্টার থাকে। তো এইখান থেকে আমরা দেখতেছি অনেক ধরনের রেজিস্টারের কথা বলা হচ্ছে। এই রেজিস্টারে কি কি লেখা থাকবে, কিরকম সংরক্ষণ করতে হবে, কোথায় কে লিখবে, এইগুলো। তাহলে 382তে পাইলাম জরিমানা পরোয়ানা রেজিস্টার। 384 অস্ত্র আইন থেকে অব্যাহতিপ্রাপ্ত বা লাইসেন্স গ্রহণকারী ব্যক্তির তালিকা। এটা একটা রেজিস্টারের মতো, অর্থাৎ তালিকা করে রাখতে হবে। আপনি যখন কোনো অস্ত্র ব্যবহারের জন্য, অস্ত্রের লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করেন, সেটা কিন্তু ডিসি অফিস থেকে কিন্তু এইটার অনুমোদন হয়। তাহলে অস্ত্র আইনের অধীন অব্যাহতি, অর্থাৎ অস্ত্র আইন অনুযায়ী যাদেরকে কোনো অ্যাকশন নেওয়া যাবে না অথবা যাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে, ডিসি অফিস যাদেরকে অস্ত্র ব্যবহারের জন্য লাইসেন্স দেওয়া দিয়েছে এবং আজ থেকে যারা অস্ত্র আইনের অধীনে আর থাকবে না, অর্থাৎ অস্ত্র আইনের কোনো ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না এবং যাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে, এই নামের তালিকা ডিসি অফিস থেকে থানার ওসি স্যারকে দেওয়া হবে যে আপনার এই থানার এখতিয়ারাধীন এলাকার মধ্যে এই কয়জন আজ থেকে অস্ত্র আইন থেকে অব্যাহতিপ্রাপ্ত অথবা এই কয়জনকে আমরা লাইসেন্স দিয়েছি, সেই তালিকাটা ওসি স্যারকে দিবেন, যাতে ওসি স্যার জানতে পারে কোন কোন লোক অস্ত্র আইনের অব্যাহতিপ্রাপ্ত এবং কোন কোন লোকের অস্ত্রের লাইসেন্স আছে। এখন প্রতি বছরের নভেম্বর মাসে থানার ওসি স্যার, পুলিশ সুপার ডিএসবি অথবা জেলার পুলিশ সুপার বরাবর তার থানা এলাকায় যদি কোনো লাইসেন্সধারী ব্যক্তি মারা যায় বা কারো লাইসেন্স নবায়নে আপত্তি আছে, এমন ব্যক্তিদের প্রতিবেদন তৈরি করে এসপি ডিএসবি স্যারের কাছে পাঠাবেন ওসি স্যারে, এবং এই এসপি স্যার আবার এই প্রতিবেদন ডিসি স্যারের কাছে পাঠাবেন। আর যদি কারো অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয় তাহলে 14 দিনের মধ্যে থানায় অস্ত্র এবং লাইসেন্স জমা দিতে হবে।
ফায়ারিং, আমাদের যে প্রতি বছর একটা ফায়ারিং হয়, এই ফায়ারিংটা কোন মাসে হয় বলতে পারেন, বা বছরের কোন দিকে হয়? এটা বছরের মূলত শেষ দিকে শুরু হয়। তো ফায়ারিং যেহেতু অস্ত্র সংক্রান্ত, সেজন্য এই 384 নভেম্বর মাসটা আপনার মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। যেহেতু ফায়ারিংটা বছরের শেষের দিকে হয়, তাই এই প্রত্যেক বছরের নভেম্বর মাসে থানার ওসি স্যার, এসপি স্যার বরাবর একটা রিপোর্ট দিবে তার থানায় কয়জন লাইসেন্সধারী ব্যক্তি মারা গেছে, অথবা যাদের লাইসেন্স নবায়নে আপত্তি আছে, অর্থাৎ লাইসেন্সের মেয়াদ শেষ, এখন নবায়ন করা উচিত কিন্তু তারা নবায়ন করতেছে না। দুই শ্রেণীর মানুষ, যাদের লাইসেন্সধারী কিন্তু যারা মারা গেছে, এবং যাদের লাইসেন্সের মেয়াদ শেষ, নবায়ন করতে চাচ্ছে না। এই দুই শ্রেণীর লোক সম্পর্কে একটা রিপোর্ট দেবে প্রতি বছরের নভেম্বর মাসে। ওসি স্যার দেবে এসপি স্যার বরাবর। যদি কারো অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়, তাহলে 14 দিনের মধ্যে নিকটস্থ থানায় এই অস্ত্র এবং লাইসেন্স জমা দেওয়ার জন্য বলা হবে। তাহলে কয়েকটা বিষয় পাইলাম 384, জাস্ট শুনে বোঝার চেষ্টা করেন, মুখস্থ করার কিছু নাই। কোন কোন লোক অস্ত্র আইনের অব্যাহতি, অর্থাৎ কাকে কাকে আর অস্ত্র আইনের অধীনে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, এবং কাকে কাকে লাইসেন্স দেওয়া হয়েছে, এটা তো থানার ওসি স্যারের জানা দরকার। তো সেইটা কে জানাবে? ডিসি অফিস থেকে যেহেতু এই লাইসেন্স দেয়, তো ডিসি অফিস তারা একটা তালিকা দিবে ওসি স্যারকে, যে আপনার থানার এই কয়জন লোককে আমরা লাইসেন্স দিয়েছি এবং এই কয়জন আজ থেকে অস্ত্র আইনের অধীনে অব্যাহতি প্রাপ্ত। এটা ওসি স্যার যাতে জানতে পারে, সেই জন্য ডিসি অফিস ওসি স্যার বরাবর একটা তালিকা দেবে। এই তালিকাটা ওসি স্যার সংগ্রহ করবে। আবার প্রতি বছরের নভেম্বর মাসে কয়জন লাইসেন্সধারী ব্যক্তি মারা গেছে বা কয়জন লাইসেন্স নবায়নে আপত্তি আছে বা নবায়ন করতে চাচ্ছে না, তাদের তালিকা এসপি স্যারের নিকট দিবে। আর যদি কারো অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়, তাহলে 14 দিনের মধ্যে অস্ত্র এবং লাইসেন্স দুইটাই থানায় জমা দিতে হবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 18 ধারায় আছে 15 দিনের মধ্যে ডিলারের নিকট অথবা থানার ওসি স্যারের নিকট জমা দিতে হবে। তবে পিআরবি 384-তে আছে 14 দিনের মধ্যে। পিআরবি 384-তে আছে 14 দিনের মধ্যে অস্ত্র এবং লাইসেন্স জমা দিতে হবে। এবার পিআরবি 386 রাজসাক্ষীর তালিকা। রাজসাক্ষী ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? যে পারবেন সে হচ্ছে আজকের ক্লাসের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। রাজসাক্ষীর সংজ্ঞা বা রাজসাক্ষীর কাজকর্ম ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? তাহলে পিআরবি 386 রাজসাক্ষীদের একটা তালিকা তৈরি করতে হবে, অর্থাৎ আপনার থানা এলাকায় কতজন রাজসাক্ষী আছে। তাহলে থানার ওসি স্যার তার থানা এলাকায় যতজন রাজসাক্ষী আছে তাদের একটা তালিকা সংরক্ষণ করে রাখবেন। এই রাজসাক্ষীরা কেমন জীবনযাপন করতেছে বা আচরণ করতেছে, তাদের এই আচরণ জীবনযাপন পদ্ধতি সম্পর্কে প্রতি 3 মাসে একবার তদন্ত করতে হবে।
প্রথমে ওসি স্যার থানার এলাকায় যত রাজসাক্ষী আছে তাদের তালিকা সংরক্ষণ করবেন। এরপরে হচ্ছে তাদের আচরণ জীবনযাপন সম্পর্কে 3 মাসে একবার তদন্ত করবেন। আর প্রতি বছরে একবার থানার ওসি স্যার এসপি স্যার বরাবর এই রাজসাক্ষীদের সম্পর্কে একটা প্রতিবেদন দাখিল করবেন। তাহলে আমরা যে রাজসাক্ষী বললাম, ফৌজদারি কার্যবিধি 337, 338, 339 এই 3টে ধারায় আছে। সাক্ষ্য আইনের 133 আর এই পিআরবি 386। তাহলে পিআরবি 386 থানার ওসি তার থানা এলাকায় যত কয়জন রাজসাক্ষী আছে তাদের নামের তালিকা সংরক্ষণ করবেন। রাজসাক্ষীর আচরণ জীবনযাপন সম্পর্কে 3 মাসে একবার তদন্ত করবেন। আর বছরে একবার এসপি স্যারের নিকট প্রতিবেদন দাখিল করবেন। রাজসাক্ষীর তালিকা আজকে মোস্ট ইম্পর্টেন্ট পিআরবি 389, অনুসন্ধান লিপি বা তদন্ত স্লিপ বা ইএস বা অনুসন্ধান পত্র। পিআরবি 250 হইচই পত্র, আড়াইশোতে আছে হইচই পত্র, 343 এরোল, 344 ক বিরোল আর 389 অনুসন্ধান লিপি। এই 3টে বিষয় আপনাদের মুখস্থ করতে হবে। এটাকে ইংরেজিতে শর্ট ফর্মে বলে ইএস, ইনকোয়ারি স্লিপ। ইএস মানে হচ্ছে ইনকোয়ারি স্লিপ, অনুসন্ধানপত্র, অনুসন্ধান লিপি বা অনুসন্ধান স্লিপ। কোনো একটা মামলা হয়েছে, এই মামলার কোনো একটা আসামি যিনি পলাতক আছেন, এই পলাতক আসামির ব্যাপারে জানার জন্য অথবা মামলার সাথে সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তির ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য বা জানার জন্য এক থানার ওসি স্যার অন্য থানার ওসি স্যার বরাবর যে পত্রটা প্রেরণ করে সেটা হচ্ছে অনুসন্ধান পত্র। তাহলে নাম ঠিকানা স্বভাব চরিত্র পিসিপিআর যাচাই করার জন্য তাহলে নাম ঠিকানা স্বভাব চরিত্র পিসিপিআর যাচাই করার জন্য এক থানার ওসি স্যার অন্য থানার ওসি স্যার বরাবর যে পত্রটা প্রেরণ করে সেটা হচ্ছে অনুসন্ধানপত্র বা ইনকোয়ারি স্লিপ। আপনি যখন এএসআই হবেন তো
বিভিন্ন থানা থেকে ইনকোয়ারি স্লিপগুলো আসলে আপনার কিন্তু সেই যে লোকের ঠিকানা দেওয়া সেই থানায় গিয়ে আপনাকে তার নাম ঠিকানা ঠিক আছে কিনা যাচাই করে প্রতিবেদন দিতে হবে। পিসিপিআর, পিতে প্রিভিয়াস, সিতে ক্যারেক্টার, আবার পিতে প্রোফাইল, আরে রিপোর্ট। কিছু বলার নাই। তাহলে পিসিপিআর এর ফুল মিনিং হচ্ছে পিতে প্রিভিয়াস, সিতে ক্যারেক্টার, আবার পিতে প্রোফাইল, আরে হচ্ছে রিপোর্ট, অর্থাৎ প্রিভিয়াস ক্যারেক্টার, প্রোফাইল, রিপোর্ট। তাহলে মামলার সাথে সংশ্লিষ্ট কোনো আসামি অথবা কোনো ব্যক্তির নাম ঠিকানা অথবা স্বভাব চরিত্র যাচাই করার জন্য এক থানার ওসি স্যার অন্য থানা ওসি স্যার বরাবর যে পত্র প্রেরণ করে সেটা হচ্ছে অনুসন্ধান পত্র। তাহলে ইএস অথবা অনুসন্ধান স্লিপ বা ইনকোয়ারি স্লিপ কখন দরকার হয়? তাহলে ইএস স্লিপ বা তদন্ত স্লিপ বা অনুসন্ধান পত্রের কিছু বিষয় আমরা জেনে রাখি। এই অনুসন্ধান স্লিপ কেন দেওয়া হয়? কোনো পলাতক আসামিকে তার সম্বন্ধে জানার জন্য বা স্বভাব চরিত্র জানার জন্য অথবা মামলার সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির স্বভাব চরিত্র নাম ঠিকানা ঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য এই অনুসন্ধানপত্র প্রেরণ করা হয়। এই অনুসন্ধানপত্র রিসিভ করার সময় বা ডিসপ্যাচ করার সময় লাল কালি দিয়ে লিখতে হবে। রিসিভ ডিসপ্যাচ রেজিস্টারে লাল কালি দিয়ে লিখতে হবে। দেশের বাইরে যদি অনুসন্ধানপত্র পাঠাতে হয় তাহলে এসপি স্যারের মাধ্যমে পাঠাইতে হবে। দেশের বাইরে অনুসন্ধানপত্র পাঠানোর ক্ষেত্রে এসপি স্যারের মাধ্যমে এটা পাঠাতে হবে। আর অনুসন্ধানপত্র যদি আসামি যে থানায় মামলা হয়েছে সেই থানার বাসিন্দা হয় তাহলে আর অনুসন্ধানপত্রের দরকার হয় না। তবে যে থানায় মামলা হয়েছে আসামি যদি অন্য থানার বাসিন্দা হয় তাহলে সেই থানার ওসি বরাবর এই অনুসন্ধানপত্র প্রেরণ করতে হয়। অনুসন্ধানপত্র পাওয়ার পরে সেটা রিসিপ্ট রেজিস্টারে লাল কালি দিয়ে লিখতে হবে। আর অনুসন্ধানপত্র পাঠানোর সময় ডিসপ্যাচ রেজিস্টারেও লাল কালি দিয়ে লিখতে হবে। হচ্ছে আমাদের 389 আর 390 হচ্ছে অপরাধ ম্যাপ। প্রতিটা থানায়
একটা অপরাধ ম্যাপ বা অপরাধ মানচিত্র রাখতে হবে। ভূমি রেকর্ড ও জরিপ বিভাগ থেকে একটা অপরাধ ম্যাপ প্রতিটা থানায় দেওয়া হবে। ভূমি রেকর্ড ও জরিপ বিভাগ থেকে এই অপরাধ ম্যাপ 5 বছরের জন্য সংরক্ষণ করা হবে। এই অপরাধ ম্যাপের বিভিন্ন জায়গায় কিছু কিছু বিষয় লাল কালি দিয়ে কালো কালি দিয়ে ইন্ডিকেট করে রাখতে হবে। যেমন যেসব এলাকায় ডাকাতি হয় বেশি বা ডাকাতির সম্ভাবনা, এইটা কালো কালিতে ডি দিয়ে লিখতে হবে, ডি। আবার চুরির কথা লাল কালি দিয়ে টি দিয়ে লিখতে হবে, টি। আর শিথিল চুরির কথা লাল কালি দিয়ে বি দিয়ে লিখতে হবে, বি। তাহলে ডাকাতির কথা কালো কালিতে ডি দিয়ে, চুরির কথা লাল কালিতে টি দিয়ে, আর শিথিল চুরির কথা লাল কালিতে বি দিয়ে লিখতে হবে। আর 391 ভিলেজ ক্রাইম নোটবুক বা ভিসিএনবি। এই ভিসিএনবি এখন আর নাই, এটা হয়ে গেছে সিডিএমএস, ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম। এই সিডিএমএস আধুনিক ভার্সন, আপনারা সবাই জানেন, ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে ভিলেজ ক্রাইম নোটবুক এটা আমাদের আর পড়ার দরকার নাই। সিডিএমএস সংক্রান্ত গাইডে অনেক ধরনের প্রশ্ন আছে, সেটা পড়বেন। সিডিএমএস হচ্ছে সকল অপরাধীদের তালিকা, সকল অপরাধীদের তথ্য কিন্তু এই সিডিএমএসে থাকে। কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা আছে কিনা সিডিএমএসে তার নাম এন্ট্রি দিলে কিন্তু সেটা জানা যায়। ভিলেজ ক্রাইম নোটবুক গ্রামের যত অপরাধী, সাজাপ্রাপ্ত অপরাধী, সন্দেহজনক অপরাধী, এদের সকলের একটা নামের তালিকা থানার ওসি স্যার সংগ্রহ করত, কিন্তু সেইটা এখন আর নাই। এখন হয়ে গেছে অনলাইন প্ল্যাটফর্মে সিডিএমএস, ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে সকল অপরাধীদের তথ্য বা তালিকা এই অনলাইনে থাকে। কারো বিরুদ্ধে মামলা আছে কিনা এখান থেকে অনায়াসে চেক করা যায়। তাহলে 382 জরিমানা পরোয়ানা রেজিস্টার। প্রত্যেকটা থানায় বিপি ফরম 72 মূলে একটা জরিমানা পরোয়ানা রেজিস্টার রাখতে হবে। থানা থেকে, আদালত থেকে থানায় যখন জরিমানা পরোয়ানা প্রদান করা হবে, তখন থানার পুলিশের কাজ হবে এই পরোয়ানা মূলে জরিমানা সংগ্রহ করে কোর্টে প্রেরণ করা। যদি জরিমানা সংগ্রহ করতে না পারেন তাহলে 6 মাসের মধ্যে পরোয়ানা আদালতে ফেরত দিতে হবে। 384 অস্ত্র আইনের অধীন থেকে অব্যাহতিপ্রাপ্ত বা কাকে কাকে লাইসেন্স দেওয়া হয়েছে সেটা ডিসি অফিস থেকে থানার ওসি স্যার বরাবর রিপোর্ট তালিকা দেওয়া হবে। এই তালিকা পাওয়ার পরে ওসি স্যার জেনে রাখবেন কাকে কাকে অস্ত্র আইনের অধীন কোনো ব্যবস্থা নেওয়া যাবে না বা কে কে লাইসেন্সধারী আছেন তার থানার মধ্যে। প্রতি বছরের নভেম্বর মাসে থানা এলাকায় যদি কোনো লাইসেন্সধারী ব্যক্তি মারা যায় অথবা লাইসেন্স নবায়ন করতে যারা চাচ্ছে না, এদের একটা তালিকা এসপি স্যারের বরাবর দিবেন। আর যদি কারো লাইসেন্স বাতিল হয়ে যায় বা করা হয়, 14 দিনের মধ্যে থানায় অস্ত্র এবং লাইসেন্স জমা দিতে হবে। 386 রাজসাক্ষীদের তালিকা সংগ্রহ করতে হবে। প্রতি 3 মাসে একবার তদন্ত করতে হবে।
389 অনুসন্ধান স্লিপ বা অনুসন্ধানপত্র, এক থানার ওসি, এক থানার ওসি আর এক থানার ওসি বরাবর পাঠাবে। অর্থাৎ এই থানায় মামলা হয়েছে, যে থানায় মামলা হয়েছে অথবা মামলা সংক্রান্ত এই আসামি যদি অন্য থানার বাসিন্দা হয় তাহলে ওই থানার ওসি বরাবর তার নাম ঠিকানা স্বভাব চরিত্র যাচাই করার জন্য যে পত্রটা প্রেরণ করা হবে সেটা হচ্ছে অনুসন্ধানপত্র। এই অনুসন্ধানপত্র পাওয়ার পরে লাল কালি দিয়ে রিসিপ্ট রেজিস্টারে লিখতে হবে। অনুসন্ধানপত্র পাওয়ার পরে পত্র অনুযায়ী অনুসন্ধান পিসিপিআর প্রিভিয়াস ক্যারেক্টার প্রোফাইল রিপোর্ট যাচাই বাছাই করে যে থানার ওসি দিয়েছেন তার বরাবর রিপোর্ট প্রদান করতে হবে। দেশের বাহিরে যদি অনুসন্ধানপত্র প্রেরণ করার দরকার হয় তাহলে পুলিশ সুপার স্যারের মাধ্যমে এটা প্রেরণ করতে হবে। কখন অনুসন্ধানপত্রের দরকার হয় না? যার বিরুদ্ধে মামলা হয়েছে সে যদি যে থানায় মামলা হয়েছে সেই থানার বাসিন্দা হয় তাহলে আর অনুসন্ধানপত্রের দরকার হয় না, আর যদি অন্য থানার বাসিন্দা হয় তাহলে অনুসন্ধানপত্র দরকার হবে। প্রতিটা থানায় একটা অপরাধ মানচিত্র সংরক্ষণ করতে হবে। 5 বছরের জন্য অপরাধ মানচিত্র সংগ্রহ করতে হয়। ভূমি রেকর্ড ও জরিপ বিভাগ হতে এই অপরাধ ম্যাপটি সরবরাহ করা হবে। আর 391 সিডিএমএস ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে সমস্ত মামলা এবং অপরাধীদের সংক্রান্ত তথ্য থাকে। আজকে ক্লাসটা করে আরাম পাই নাই, সাইড টক ভেরি মাচ। আগামীকাল থেকে এগুলা রিমুভ করার চেষ্টা করা হবে। তো সবাইকে ধন্যবাদ, পড়ালেখা করবেন। আগামী ক্লাসে আমন্ত্রণ রইল।